আসসালামু আলাইকুম। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা কেমন আছেন? ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আলহামদুলিল্লাহ ভালোই আছো। ইনশাআল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে আমি হাজির হয়েছি। আমি মনিরুল ইসলাম, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক বাংলা, নড়িয়া শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিত অংশের অষ্টম শ্রেণীর বানান ও নৈবেদিক অভিজ্ঞার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিপূর্বে মোট 5টি ক্লাস করেছিলে, এই জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা স্বতঃস্ফূর্তভাবে সেই ক্লাসগুলো করেছো এবং অনুসরণ করেছো, এগুলো আমাদেরকে জানিয়েছো। এই জন্য আমি তোমাদেরকে আবারও আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি উম, উম, ষষ্ঠ ক্লাসে অবস্থান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের বাংলা মোট ক্লাস হবে 9টি, তার মধ্যে আজকে ষষ্ঠ ক্লাসে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে ছিলে, আমার সাথেই আছো, ভবিষ্যতে থাকবে, এই আশা প্রত্যাশা আশা ব্যক্ত করে আমি তোমার পাঠে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো দুটি ছবি দেখি। কি দেখতে পাচ্ছ? বাংলা একাডেমির একটি ছবি, আর হচ্ছে বাংলা অভিধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের পাঠ বাংলা বানান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাষা শুদ্ধ রূপে লিখতে হলে সে ভাষার বানান জানা খুবই জরুরি। প্রত্যেক ভাষারই বানানের নিয়ম আছে। বাংলা ভাষার বানানেরও বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই নিয়ম সময় বদলের সঙ্গে সঙ্গে কিছুটা আধুনিক করা হয়। বাংলাদেশ সাধারণত মান্য করা হয় বাংলা একাডেমি অনুমোদিত বানান রীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এটা ঢাকায় অবস্থিত। ৩রা ডিসেম্বর ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা যাই বাংলা বানানের কিছু সাধারণ নিয়ম। বলে রাখা ভালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বানানের প্রথম ক্লাস এবং বানানের আরেকটি ক্লাস তোমরা ইনশাল্লাহ পাবে সামনের, সেই আশা ব্যক্ত করে আমরা আজকের বানানের প্রথম পর্বে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই যাচ্ছি বানানের সাধারণ নিয়মে। রসই দীর্ঘই, রসৌ দীর্ঘয়ের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা বই নিয়ে বসো এবং যে বানানগুলো বলবো সেগুলো অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম নিয়মে যেসব তৎসম শব্দের বানানে রস্বই দীর্ঘ স্বর, অর্থাৎ রসই দীর্ঘই, রসৌ দীর্ঘ অভিধান সিদ্ধ উভয়ই সঠিক, সেক্ষেত্রে শব্দের বানানে শুধুমাত্র রস্ব স্বর রসই রসৌ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দের বানানের ক্ষেত্রে যেখানে রস্বই এবং দীর্ঘই উভয়ই যদি সঠিক পূর্বে ছিল, কিন্তু তোমরা জানো যে নিয়ম সময়ের সাথে সাথে কিছুটা বদলে যায়। সেই ক্ষেত্রে অভিধান সিদ্ধ হলেও এখন বর্তমানে এই ক্ষেত্রে শব্দের বানানে শুধুমাত্র রসই দীর্ঘই, রসই রসৌ হবে। যেমন তৎসম শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অঙ্গুরি, ভ্রু, অটবি, কুটির, কিংবদন্তি, দেশি, বিদেশি, সারণী, গ্রন্থাবলী, আশিস, পাদ্রী পাদ্রী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এগুলো রসইকার, রসিকার, দীর্ঘইকার, দীর্ঘিকার দুটাই সঠিক ছিল, কিন্তু সেই ক্ষেত্রে বর্তমানের নিয়ম অনুসারে এখন রসই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৎসম শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এর পরবর্তীতে আমরা দেখতে পাবো অতৎসম শব্দের ক্ষেত্রে কি দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতৎসম শব্দের ক্ষেত্রেও আপিল, আলমারি, কারিগরি, সুন্নি, জানুয়ারি, লাইব্রেরি, বাঙালি, নার্সারি, ভুতুরে, উর্দু, জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতৎসম শব্দের ক্ষেত্রেও রসইকার এবং রসুকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘইকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, কয়েকটি স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে শেষে দীর্ঘইকার হবে। যেমন অভিনেত্রী, বিদুষী, শ্রীমতী, নারী, পিশাচী, পিচাসী, চতুর্দশী, কিশোরী, মাতামহী, হৈমন্তী, হরিণী প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসব স্ত্রী শব্দের ক্ষেত্রে দীর্ঘইকার হবে বানানের ক্ষেত্রে। এবং
এখানে তৎসম শব্দের বানানে আমরা দেখলাম অতৎসম শব্দের ক্ষেত্রে যে তদ্ভব, দেশি, বিদেশি এই শব্দগুলোর বানানে শুধুমাত্র রসৌ হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম যে অতৎসম শব্দের যে আহ, আহ, পদ 5 প্রকার, সেই শব্দ 5 প্রকার, সেই 5 প্রকারের মধ্যে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত শব্দের ক্ষেত্রে যে নিয়মটি ছিল এবং বাকি 4টা অর্থাৎ অতৎসম শব্দ এগুলোকে বলা হয় তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র অর্থাৎ অর্ধ তৎসম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 4টিকেই বলা হয় অতৎসম শব্দ। এই বানানের ক্ষেত্রেও রসই এবং রসৌ হবে, যেগুলো আমরা উদাহরণস্বরূপ দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি 3য় নম্বর নিয়মে। ভাষা ও জাতির নামের শেষে রসইকার হবে। আমরা স্ত্রীবাচকে দেখেছিলাম দীর্ঘই হবে, এখানে ভাষা ও জাতির নামের শেষে সবসময় রসইকার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরবি, ইংরেজি, ইরাকি, নেপালি, তুর্কি, আফগানি প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো শরীয়তপুরের বাসিন্দা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে শরীয়তপুর বানানে দীর্ঘইকার ছিল, এখন সেই ক্ষেত্রে আমরা শরীয়তপুর বানান রসিকার ব্যবহার করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4র্থ নম্বর নিয়মে চলে যাচ্ছি। বিশেষণ বাচক আলি প্রত্যয় যুক্ত শব্দের ইকার হবে। বিশেষণ বাচক যেসব বিশেষণ শব্দ, সেই আলি যুক্ত বিশেষণ শব্দগুলো প্রত্যয় যুক্ত শব্দের ইকার যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে চৈতালি, পূবালি, মিতালি প্রত্যেকটা শব্দের বিশেষণ বাচক এবং এগুলো আলি প্রত্যয় যুক্ত শব্দ। এই সেই ক্ষেত্রে রসইকার, প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে রসইকার আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে গেলে 4র্থ নিয়ম। এখন আমরা বানানে ও এর ব্যবহার, বানানে কিভাবে ও এর ব্যবহার করব আমরা সেটা দেখব। ক্রিয়াপদের বানানে অর্থাৎ ক্রিয়া শব্দ, যেসব শব্দ কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে, ক্রিয়াবাচক শব্দ বলে, সেই সব বানানের ক্ষেত্রে পদান্তে ওকার অপরিহার্য নয়। মানে হচ্ছে যে দেয়া প্রয়োজন, অপরিহার্য বলতে আবশ্যকীয় নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেমন নাচবো, আমরা যদিও ওকার এখানে দেখতে পাচ্ছি না, কিন্তু সেই ক্ষেত্রে ব্যবহার আছে, কিন্তু বানানের ক্ষেত্রে আমরা এখানে দিচ্ছি না। নাচবো, পড়বো, লিখবো, সেই ক্ষেত্রে এখানে অপরিহার্য নয়, কারণ আমরা এটা লিখ বা এখানে উচ্চারণ ক্ষেত্রে আমরা সেটাই বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইসব ক্রিয়াবাচক শব্দের পদান্তে ওকার অপরিহার্য অর্থাৎ আবশ্যকীয় নয়, কিন্তু বানানের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে আমরা সেটা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা দেখতে পাচ্ছি বর্তমান কালের অনুজ্ঞায় সামান্য রূপে পদান্তে ওকার দেওয়া যায়, যেমন চলো, লেখো, খেলো প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যদি ওকার না দেওয়া হতো তাহলে চল আমরা বলতে পারতাম, লেখ আমরা বলতে পারতাম, লিখ, লেখো। এই ক্ষেত্রে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে বিশেষ প্রয়োজন, অনুজ্ঞার ক্ষেত্রে প্রয়োজন বা আবশ্যকীয় হওয়ার কারণে আমরা ওকার ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আনো প্রত্যয়ন্ত শব্দের শেষে ওকার ব্যবহার হবে। যেসব শব্দের ক্রিয়াবাচক শব্দের আনো প্রত্যয় আছে সেই সব ক্ষেত্রে ওকার ব্যবহার হবে, যেমন খাওয়ানো, দেখানো, চলানো প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3য় নম্বর নিয়মে চলে যাচ্ছি। আমরা আছি বানান পর্বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4র্থ বানানের নিয়মে আমরা চলে যাচ্ছি। অর্থ ও উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষণ ও অব্যয় শব্দেও ওকার দেওয়া আবশ্যক, অর্থাৎ দিতেই হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বিভ্রান্তি অর্থাৎ ভুলের সুযোগ থাকে, যে উচ্চারণের ক্ষেত্রে আমরা ভুল দেখতে পেলাম, এর 2 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি, দেখো যে চল যদি আমরা ওকার না দিতাম তাহলে আমরা চল বলতে পারতাম, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ছিল, সেই ক্ষেত্রে ওকার এরকম আবশ্যক। যেমন কাল, সময়, কালো, কৃষ্ণবর্ণ, আমরা এই প্রথম শব্দটাকে কাল আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা কালও বলতে পারতাম, কিন্তু এই কাল বলতে এখানে সময় বোঝানো হয়েছে, কিন্তু আমরা কালও যদি বলি তাহলে একটা বর্ণ, কৃষ্ণ বর্ণকে বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওকার দেওয়াটা বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কোন না কোন হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রশ্নের ক্ষেত্রে কি, কে, কোনটি ইত্যাদি ব্যবহারে
কিন্তু যদি বহুর মধ্যে এক বোঝায় তাহলে কোনো আমরা ব্যবহার করব, ওকার ব্যবহার করে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাল হচ্ছে কপাল, যদি এটাকে আমরা ওকার উচ্চারণ করি ভালো তাহলে উত্তম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইসব ভুল বা বিভ্রান্তির সুযোগ থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওকার ব্যবহার করতে হবে। সেই বানানগুলো আমরা দেখে নিলাম এবং তোমরাও সেটা শিখে নিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মনোযোগ সহকারে তোমরা শুনছো, এজন্য তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি বানানের গ নাম্বার, বানানের বিসর্গের ব্যবহার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিসর্গ ব্যবহার দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১ নম্বর নিয়মে পদান্তে অর্থাৎ পদ শেষে পদান্তে বিসর্গের ব্যবহার থাকবে না। বিশেষ ক্ষেত্রে শেষে যদি বিসর্গ বানানের রয়েছে সেইগুলোতে বানান থাকবে না, অর্থাৎ দেওয়ার প্রয়োজন নেই। যেমন ক্রমশ, এখানে উচ্চারণ বিসর্গ ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বানানটা এরকম ছিল, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ এখানে বিসর্গ নেই। দ্বিতীয়ত, প্রথমত, বস্তুত, মূলত প্রভৃতি, এক্ষেত্রে বিসর্গের ব্যবহার প্রয়োজন নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ব্যবহার থাকবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে পদ মধ্যস্থ অর্থাৎ পদের মধ্যখানে মাঝখানে বিসর্গের ব্যবহার থাকবে। মাঝখানে যদি বিসর্গের ব্যবহার আসে তাহলে অবশ্যই তা দিতে হবে। যেমন অন্তঃস্থ, দক্ষ, নিঃশব্দ, স্বতঃস্ফূর্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইসব শব্দের পদান্তের ক্ষেত্রে বিসর্গের ব্যবহার দরকার নেই বা ব্যবহার করতে হবে না, এবং পদ মধ্যস্থ অর্থাৎ পদের মাঝখানে অবশ্যই ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় নাম্বার বানানে চলে গেলাম। এখন আমরা যাচ্ছি বানানে উ এবং অনুস্বরের ব্যবহার। অনুস্বরের ব্যবহার আমরা দেখব। ১ নম্বর নিয়ম হচ্ছে সন্ধিতে, তোমরা জানো সন্ধির একটি ক্লাস করেছিলে। সন্ধি হচ্ছে বর্ণের মিলন, মিলনকে সন্ধি বলে। সন্ধি আর তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ। সেই পদ ৫ প্রকার, শব্দ ৫ প্রকার, সেই প্রথম পদ হচ্ছে তৎসম শব্দ। অর্থাৎ সন্ধিতে তৎসম শব্দে প্রথম পদের শেষে ম থাকলে, প্রথম পদের ম থাকলে ক বর্গের পূর্বে ময় স্থানে অনুস্বর হবে। যেমন অহম যোগ কার, অহংকার। এখানে অহংকারকে ভাঙালে আমরা দেখতে পাচ্ছি প্রথম বর্ণের শেষে অহম, এখানে অনুস্বর ছিল, সেখানে আমরা ম দিয়ে যুক্ত করে কার, তাহলে পরবর্তী প্রথম বর্ণের প্রথম পদের শেষে ম ছিল, সেখানে হয়ে গেল অনুস্বর, তাহলে ময়ের স্থলে অনুস্বার ব্যবহার হবে। যেমন অহম যোগ কার, অহংকার। এরূপ কিঙ্কর, সঙ্গীত, সংঘাত, কিম যোগ কর, কিঙ্কর, সমযোগ গীত, সঙ্গীত, সমযোগ ঘাত, সংঘাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সন্ধির ক্ষেত্রেও এই বানানের উয়ার বানান উয়ার ব্যবহার আমরা শিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শিখে গেলে, খুব অত্যন্ত মনোযোগ সহকারে শিখছো এবং তোমরা বাসায় খাতায় লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনুশীলনের মাধ্যমে 15 তারিখের যে নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা রয়েছে সেগুলো শতভাগ তোমরা নাম্বার পাবে বলে আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বার নিয়ম, উপযুক্ত নিয়মে সন্ধিজাত না হলে ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণে ক বর্গের পূর্বে ম স্থলে ওই হবে। অর্থাৎ যদি সন্ধিজাত শব্দটা না হয়, যেমন অহংকার, অহংযোগকার, অহংকার, এখানে অহংকার ছিল সন্ধিজাত শব্দ, কিন্তু এখানে যদি সন্ধিজাত শব্দটা না থাকে, আকাঙ্ক্ষা, এখানে এটা সন্ধিজাত শব্দ নয়, কারণ এটা সন্ধিভুক্ত অন্তর্ভুক্ত নয়। তো এরূপ ক্ষেত্রে যদি ব্যঞ্জন বর্ণ থাকে, যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে অবশ্যই ওই দিতে হবে, অনুস্বারের ব্যবহার আসবে না। যেমন আকাঙ্ক্ষা, উচ্ছৃঙ্খল, শিক্ষাঙ্গন, সঙ্গী প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় নিয়মে শেষ করলাম। এখন তৃতীয় নিয়মে প্রত্যয় ও বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বর ব্যবহৃত হয়। প্রত্যয় এবং বিভক্তি, যেমন আরং, ঠ্যাং, ফড়িং প্রভৃতি, এখানে অনুস্বর ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর নিয়মে, তবে অনুস্বর যুক্ত শব্দে প্রত্যয়, বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত হলে অনুস্বার স্থলে ও লেখা হবে। যেমন
আরঙে, ঢঙে, রঙিন, রাঙিয়ে প্রভৃতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইসব অনুস্বরযুক্ত শব্দ প্রত্যয় এবং বিভক্তি বা স্বরবর্ণ যুক্ত যদি হয়, এখানে স্বরবর্ণ আরং, আরঙে এ যুক্ত হওয়ার কারণে এখানে অনুস্বর উঠে ওই ব্যবহৃত হয়েছে। ঢঙে তাই একই ব্যবহার, এখানে রসই এবং রসিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইসব ক্ষেত্রে আমরা ও ব্যবহার করব, এখানে অনুস্বর ব্যবহার করব না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী এখন আমরা চলে যাচ্ছি এতক্ষণ যেগুলো পড়লাম সেটার উপরেই আমরা নৈবেদিক অভিক্ষা এতক্ষণ আমরা দাগিয়ে দাগিয়ে পড়লাম। এখন আমরা সরাসরি নৈবেদিক অভিক্ষায় চলে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা এখন শিখে নিই বাংলাদেশে কোন বানান রীতি মানা হয়, মান্য করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে আমরা ক্লাসের শুরুতেই দুটো ছবি দেখেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান রীতি? অবশ্যই না, কারণ আমাদের বাংলাদেশের বানান রীতি রয়েছে। বিশ্ব ভারতীয় বানান রীতি, এখানেও এটাও ভুল, এনসিটিভির বানান রীতি না, কারণ বাংলা একাডেমি বানান রীতি আমাদের ফলো করা হয়, এটা তোমরা জেনে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের আজকের উত্তর সঠিক হয়েছে। মধ্যস্থ বিসর্গ থাকবে এই নিয়মের আলোকে শুদ্ধ বানান কোনটি? তাহলে অন্তঃস্থ, কারণ হচ্ছে এখানে অন্তঃস্থ চতুষ্পদ, কারণ এখানে তোমরা যেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মধ্যস্থ বিসর্গের ব্যবহার উচ্চারণের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে রয়েছে বিধায় এখানে এইটার ক নাম্বার উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তদ্ভব দেশি বিদেশি ও মিশ্র শব্দের বানানে কোনটি হবে? তদ্ভব দেশি বিদেশি অর্থাৎ এগুলো অতৎসম শব্দের ক্ষেত্রে তোমরা জেনেছ। অতৎসম শব্দের ক্ষেত্রে রসই, রসৌ, রসই, রসই, রসৌ ব্যবহৃত হবে। কারণ কারণ বর্তমানে যে আধুনিক ভাষা বানান রীতি অনুসারে যেখানে রসই এবং দীর্ঘই উভয়ই সঠিক, অভিধান সিদ্ধ, কিন্তু বর্তমানে এখন সবার ক্ষেত্রে তৎসম এবং তৎসম শব্দের ক্ষেত্রেই রসই, রসিকার, রসৌ, রসুকার ব্যবহৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, ৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। যেসব তৎসম শব্দের উচ্চারণে হ্রস্ব এবং দীর্ঘ উভয় স্বর অভিধান সিদ্ধ, সেসব ক্ষেত্রে বানানের ক্ষেত্রে কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় স্বরেই এখানে বিদ্যমান হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনটি তৎসম শব্দ? আবির, এটি হচ্ছে তৎসম শব্দ। কোন বানানটি সঠিক? কিংবদন্তি। কোন বানানটি সঠিক? দুর্নিবার। ৮ নাম্বার হচ্ছে বানানটি হচ্ছে মুমূর্ষ, মরীসুকার, ময়দিউকার, মরীসুকার, মুমূর্ষু। নিচের কোন বানানটি সঠিক? অন্তঃস্থ, আমরা ইতিপূর্বে দেখেছি। বাংলা বানানের নিয়ম অনুযায়ী নিচের কোন বানানটি সঠিক? কারণ আকাঙ্ক্ষা এখানে তোমরা জানো যে এখানে যুক্ত ব্যঞ্জন বর্ণে ও অনুস্বারের স্থল উ হয়, তাহলে আকাঙ্ক্ষা হবে না। পঙ্কজ, তাই একই নিয়ম। এবং ঘ ভয়ঙ্কর, এখানে নিয়মটা ফলো করা হয়নি, সুতরাং আজকের উত্তর হচ্ছে ক কঙ্কাল। নিচের কোন বানানটি সঠিক? পরায়ণ। বানানটি বিধ্বসী, এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দাসী। যুবতী, 14 নম্বর প্রশ্নের উত্তর। কিছু স্ত্রীবাচক শব্দে ইকার হয়, এই নিয়ম অনুসারে ছাত্রী, জননী, সরস্বতী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 15টা এমসিকিউ এখানে দেখে নিলাম। এখন আমরা পরবর্তী অভিক্ষায় চলে যাচ্ছি। 16 নম্বর এখানে আসে, ভাষা ও জাতির নামের শেষে কি হবে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জেনে গেছো নিয়ম অনুসারে রসইকার হবে। ভাষা ও জাতির জাতিবাচক নামের বানানে রসইকার হবে, এই ক্ষেত্রে বাঙালি হবে না, কারণ দীর্ঘিকার আছে, ইরানি দীর্ঘিকার আছে, ফরাসি দীর্ঘিকার আছে, জাপানি বা জাতির ক্ষেত্রে রসিকার হবে। তাহলে আজকের উত্তর 17 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ। বিশেষণ বাচক আলিফ প্রত্যয়ন্ত শব্দের ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে ইকার হবে, নিয়মটা অবশ্যই তোমাদের মনে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। নিচে কোন বানানটি সঠিক? সঠিক শ্রেণী, তোমরা জেনে গেছো বানানটি। 20 নম্বর উত্তর হচ্ছে লন্ডন। ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে ত বর্গের পূর্বে সকল শব্দে দন্ত ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই নিয়মগুলো আমি আগামী পর্বে আমরা দেখব। তারপরে আমরা জানি যে ক্ষেত্রে মূর্ধন্য দন্ত ন হয়, এই নিয়ম হচ্ছে অন্তরঙ্গ। বানান গুচ্ছটি সঠিক, জ্বলন্ত, মন্ত্রী। বানানটি ভুল, দুর্নাম, এখানে মূর্ধন্য নয়ের ব্যবহার হবে না।
কোন বানানটি শুদ্ধ? সপ্তর্ষি। 23 নম্বরের প্রশ্ন হচ্ছে দুর্নাম। 24 নম্বর হচ্ছে সপ্তর্ষি। নিচের বানানটি হচ্ছে গ্রিন, এখানে গ্রিন বানান তৎসম শব্দ নয়, এখানে মূর্ধন্য ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ন এর ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে কোরআন, গ্রিন, লণ্ঠন, এবং তাহলে লণ্ঠনটাই হবে মূর্ধন্য ন এর ব্যবহার রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৎসম ও অতৎসম শব্দের ব্যঞ্জনের ক্ষেত্রে ত বর্গের পূর্বে কি বসে? দন্ত স বসে। তৎসম এবং অতৎসম শব্দের ব্যঞ্জনের যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহৃত হয় না, তৎসম শব্দের ক্ষেত্রে দন্ত স ব্যবহার হয়। তৎসম শব্দ এবং অতৎসম শব্দের ব্যঞ্জনের ক্ষেত্রে চ বর্গের পূর্বে তালব্য শ ব্যবহৃত হয়। 28 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দুশ্চরিত্র। নিচে কোন বানান গুচ্ছটি সঠিক? উপদেষ্টা, ইস্তফা, বৃশ্চিক। কারণ এখানে হচ্ছে মূর্ধন্য ষ এবং দন্ত স এর যে যুক্ত ব্যঞ্জন বর্ণে দন্ত স এর ব্যবহার রয়েছে। যুক্ত ব্যঞ্জন বর্ণ দুটো আমরা দেখতে পাচ্ছি, তালব্য শ এবং দন্ত স, যেটা ইতিপূর্বে আমরা এই 26 নম্বরে আমরা দেখেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 26 এবং 27 নম্বর এই দুটার উত্তরে হচ্ছে 29 এর উত্তর আজকের হবে ক। 30 নম্বর, প্রত্যয় এবং বিভক্তিহীন শব্দের শেষে অনুস্বর ব্যবহৃত হয়। এই অনুসারে উত্তর হবে পালক, কারণ পদান্তে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দই দেখা যাচ্ছে 30 নম্বরে, ক, পালক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই নৈর্ব্যক্তিক পরীক্ষায় তোমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে মনোযোগ সহকারে তোমরা শুনলে এবং অনুশীলন করলে, এই জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি আবারও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে প্র্যাকটিস করলে তোমরা নিশ্চয়ই 15 তারিখের পরীক্ষায় শতভাগ নাম্বার পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে যেটা বলবো, এতক্ষণ আমরা যে অনুশীলন করলাম সেই পুরো এমসিকিউটা, অর্থাৎ নৈর্ব্যক্তিক কোশ্চেনগুলো তোমরা বাসায় বসে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের যে 66 পৃষ্ঠা থেকে যে তোমাদের বাংলা বানান রয়েছে 70 পৃষ্ঠা পর্যন্ত, সেখানে তোমাদের আরো অনুশীলনের ক্ষেত্র রয়েছে, সেখান থেকে অনুশীলন করবে। আশা করি এইটাই তোমাদের বাড়ির কাজ থাকবে এবং আশা করি সেটা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দেই। যাই তো পূর্বে ক্লাসগুলোতে তোমরা শুনেছো, আমি আবারও বলছি, তোমাদের অষ্টম শ্রেণীর নৈর্ব্যক্তিক অভিক্ষা ধরনের মোট 9টি ক্লাস পাবে তোমরা। সেই ক্ষেত্রে 9টি ক্লাসের আজকে তো ষষ্ঠ ক্লাস তোমরা করে ফেললে, আগামী ক্লাস তোমরা সপ্তমতম ক্লাস পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য তোমাদের পাঠ্য বইয়ের যতগুলো নৈর্ব্যক্তিক অভিক্ষা অনুশীলন করানো হবে তার মধ্য থেকে হুবহু 50% কমন পড়বে, বাকিটা পুরো ক্লাসের একটু অনুশীলন করলেই তোমরা সেটা পেরে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী মডেল টেস্ট পরীক্ষা হবে 15 অক্টোবর 2020 খ্রিস্টাব্দে। এই ক্লাসগুলো খুব যত্ন সহকারে, গুরুত্ব সহকারে করলেই শতভাগ নাম্বার পাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই পাঠ শেষে আমি তোমাদের বিদায় নিচ্ছি। আমি মনিরুল ইসলাম তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঘরে থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।